যুক্তরাষ্ট্র থেকে 25 বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। পাল্টা শুল্ক নিয়ে আলোচনায় কাল ওয়াশিংটন যাচ্ছে প্রতিনিধি দল। একনেকে অনুমোদন পায়নি জুলাই শহীদদের আবাসন প্রকল্প। খরচ যথাযথ মূল্যায়ন না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। ডিসেম্বর নাগাদ 3000 মেগাওয়াট সৌর প্যানেল স্থাপন অসম্ভব বলছে সিপিডি। দ্রুত বাস্তবায়নে ত্রুটির আশঙ্কা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। জুলাই শহীদ পরিবারের জন্য আবাসন নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায়নি। খরচের বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার আগারগাঁওয়ে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এ প্রকল্পটি আরও যাচাই বাছাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় মোট 8149 কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 2024-এর জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য একটি আবাসন প্রকল্পের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। রাজধানীর মিরপুরে এই আবাসন প্রকল্প হাতে নেয়ার পর এর ব্যয় নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, জুলাইয়ে আহত ও শহীদ পরিবারদের জন্য মিরপুরের আবাসনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তা আপাতত বন্ধ করা হয়েছে। খরচ যথাযথভাবে মূল্যায়ন না হওয়ায় এই প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে, শুধু ঢাকাতেই মিরপুরে কেন? অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে এবং এটা ব্যয়ের প্রাক্কলন ঠিকমতো হয়েছে কিনা। এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় 8149 কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প 6টি, সংশোধিত প্রকল্প 4টি এবং মেয়াদ বৃদ্ধির 2টি প্রকল্প রয়েছে। কেন ঠিকাদার কাজ শেষ হওয়ার আগেই তার থেকে বেশি টাকা পেয়ে গেল এবং এখন আর পাওয়া যাচ্ছে না, পালিয়ে গেছে? এরকম অনেক সারা দেশের অনেক প্রকল্প আছে যেগুলোতে ঠিকাদার পালিয়ে গেছে, কিন্তু ঠিকাদারদের কাজ বুঝে নেওয়া হয়নি। এই সময় গাজীপুর এয়ারপোর্ট র্যাপিড বাস ট্রানজিট প্রকল্পে অনিয়ম হয়েছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশি ও বিদেশি নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইকারী ও পরামর্শকদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় রুফটপ সোলার নীতির অধীনে এবছর ডিসেম্বরের মধ্যে 3000 মেগাওয়াট সৌর প্যানেলের লক্ষ্য উচ্চাভিলাষী। সম্ভাব্যতা যাচাই ছাড়া দ্রুত বাস্তবায়নে ত্রুটির আশঙ্কাও রয়েছে। রোববার ধানমন্ডির সিপিডি কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ে বেসরকারি উদ্যোক্তারা বলেন, এমন প্রকল্পে 5% সুদে ঋণ নিশ্চিত করতে হবে, কমাতে হবে শুল্কের চাপও। জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুতে বছরে 50,000 কোটি টাকার ভর্তুকি গুনতে হচ্ছে সরকারকে। বাড়ছে পরিবেশ দূষণের মাত্রাও। এসব বিবেচনায় স্কুল, কলেজ, হাসপাতাল সহ সরকারি বিভিন্ন সংস্থার ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের নীতিমালা হয়েছে। তবে লক্ষ্য অর্জনে পিডিবি, স্রেডা সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব দেখছেন গবেষকরা। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত মতবিনিময়ে বক্তারা বলেন, সংস্থার নিজস্ব তহবিল বা সরকারি অর্থায়নে স্থাপিত সৌর প্যানেলের রক্ষণাবেক্ষণে আলাদা তহবিল করা জরুরি। যদি আমরা 450 থেকে 500 পাইলটিং করি, দ্যাট উড বি ইনাফ ডেটা ফর আস টু অ্যাসেস যে আচ্ছা তাহলে আমাদের এই জায়গায় এভাবে যাওয়া দরকার। যেহেতু আমরা টেন্ডার করব, সেখানে তো ওয়ারেন্টি পিরিয়ড থাকবে। ওয়ারেন্টিতে তো ওদের যারা পাবে তাদেরকেই কিন্তু একটা ট্রেনিং এর ব্যাপারে আমাদের ওই টেন্ডার ডকুমেন্টে থাকবে। নীতিমালার অধীনে কমপক্ষে 1,500 মেগাওয়াট সৌর প্যানেল স্থাপনে 8,000 কোটি টাকা বেসরকারি বিনিয়োগ দরকার। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল থেকে কম সুদের দীর্ঘমেয়াদী ঋণ চান উদ্যোক্তারা। আমাদের কোনো মেম্বার ইটকলে গেলেই বলে যে ভাই এই 7টা-8টা কোম্পানি আছে, এখানে হচ্ছে ওনারা অপেক্স করে বা ক্যাপেক্স করে বা ওনাদের হয়ে আসলে লোন পাওয়া যাবে। এই জায়গাটা বন্ধ হওয়া উচিত। রেশনাল হবে, ব্যাংক বাঁচবে, যে আপনাকে সহায়তা করবে তাকে বাঁচতে দিতে হবে, আদারওয়াইজ দ্য সেক্টর উড নট সার্ভাইভ। এইটা হচ্ছে একটা কথা। সো রেট অফ ইন্টারেস্ট 5%। অনুষ্ঠানে মানসম্মত প্যানেল স্থাপন, তৃতীয় পক্ষের অডিট নিশ্চিত করার তাগিদ দেন বিশ্লেষকরা। 3000 মেগাওয়াট আমরা
হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 29 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় দুদক মহাপরিচালকের পক্ষ থেকে। কাতার, দুবাই ও কানাডায় নামে বেনামে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর। আর দেশের ভেতরে এই দম্পতির 5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এছাড়াও সাবেক এই বিমান বাহিনী প্রধানের 29 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,28,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক নিজ দখলে রাখায় এবং তার নিজ নামে 6টি ব্যাংক হিসাবে 27,63,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হচ্ছে। চলতি বছর ফেব্রুয়ারিতে ঋণের নামে জনতা ব্যাংক থেকে অ্যানানটেক্সের 297 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারাকাত, সাবেক গভর্নর আতিউর রহমান সহ সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে মামলা করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লোকসান কমাতে আলুর দাম বাড়াতে চায় হিমাগার মালিক সমিতি। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে তারা। উৎপাদন খরচই উঠছে না বলে দাবি তাদের। এ পরিস্থিতিতে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে কার্যকর তদারকির তাগিদ ক্যাবের। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টন। চাহিদার পুরোটাই পূরণ হয় দেশীয় উৎপাদন থেকে। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় চলতি বছর বেশি উৎপাদন করে কৃষক, যার পরিমাণ প্রায় 1,30,00,000 টন। চাহিদার চেয়ে প্রায় 40 লাখ টন বেশি আলু উৎপাদিত হওয়ায় দাম কম বাজারে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, যা গত বছর একই সময় ছিল প্রায় 60 টাকা। হিমাগার মালিক সমিতি বলছে, বর্তমানে হিমাগারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 13 থেকে 15 টাকায়। এর সঙ্গে রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় 25 টাকা। এমন পরিস্থিতিতে দাম না বাড়ালে বড় ধরনের লোকসানে পড়বে কৃষক ও হিমাগার মালিকরা। পাশাপাশি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে আলু বিক্রি কার্যক্রম চালুর অনুরোধ তাদের। এখন বাজারের এমন পর্যায়ে যে বাজার আমরা 11 টাকা 10 টাকা আলু বেচতে আছি। যাদের মাধ্যমে এই আলুটা উৎপাদিত হচ্ছে তাদের কিন্তু ওই আগ্রহ বলেন অথবা তাদের সেই অবস্থা থাকবে যেখানে সে আগামী বছরও আলু প্রোডাকশন করতে পারে। তো সেই কথা চিন্তা করেই মূলত আমাদের এই অ্যাপ্লিকেশনটা দেওয়া অথবা তাদের কাছে হয়তোবা এই সুপারিশটা আমরা পেশ করেছি। ভোক্তাদের স্বার্থে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষকদের দিকেও আলাদা নজর দেওয়ার পরামর্শ ক্যাবের। উৎপাদনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসলে কৃষকের তো অনেকখানি বিবেচনা করা দরকার। তারপরে ভোক্তা পর্যায়ে যেন এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে সে বিষয়টা দেখা দরকার। দেশে ছোট বড় মিলিয়ে হিমাগার রয়েছে প্রায় 400টি। এসব হিমাগারে বর্তমানে প্রায় 35 লাখ টন আলু সংরক্ষিত আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে তরুণদের সাহিত্য চর্চায় উৎসাহ দিতে অনুষ্ঠিত হয়ে গেল কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার 2024 সিটি ব্যাংকের উদ্যোগে 2 দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা ও লেখালেখির নানা দিক নিয়ে আলোচনা হয়। শুক্রবার কবিতার কলাকৌশল শীর্ষক সেমিনারে অংশ নেন কবি, লেখক ও সাংবাদিক। শনিবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখায় 5 তরুণ কবি ও লেখককে পুরস্কৃত করা হয়। এ সময় বক্তারা বলেন, বাংলা সাহিত্যের মান কমে যাচ্ছে দিন দিন। ভাষা ও সাহিত্যের মান উচ্চ পর্যায়ে নিয়ে যেতে তরুণ সাহিত্যিকদের আহ্বান জানান তারা। দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।
সম্প্রতি ইকোনমিক আউটলুক জুলাই প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দেশের সবশেষ অর্থনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদন বলছে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমেছে, তবে চালের বাজার এখনও চাপে রয়েছে। মাঝারি ও মোটা চালের দাম গত এক বছরে প্রায় 15% বেশি বেড়েছে। বড় মৌসুমে উৎপাদন ভালো হলেও দাম কমার বদলে বেড়েছে বলে জানিয়েছে অর্থ বিভাগ, যার পেছনে আছে পরিবহন খরচ, মজুতদারি আর বাজারে অনিশ্চয়তা। এদিকে কিছুটা বেড়েছে টাকার মান, যা ব্যবসায়িক পরিকল্পনায় স্থিতিশীলতা এনে দিচ্ছে। তবে বিনিয়োগ এখনও কম। গত 6 মাস ধরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 8%-এর নিচে। এতে উচ্চ সুদহার এবং অনিশ্চয়তায় রয়েছে ব্যাংক খাত। বহুল আলোচিত এস আলম গ্রুপের কবজায় থাকা ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার প্রায় 100% ঋণই এখন খেলাপি। সংশ্লিষ্টরা বলছে, নানা কায়দা করে ব্যাংক থেকে নামে বেনামে ঋণের নামে বিরাট অঙ্কের টাকা সরিয়েছে এস আলম গ্রুপই। সহায়ক জামানত না থাকায় এসব ঋণ আদায় নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে মোট ঋণ বিতরণ করা হয়েছে ২,৪৫২ কোটি টাকা। এর মধ্যে ২,৪৩৭ কোটি এখন খেলাপি, যা মোট ঋণের ৯৯.38%। সংশ্লিষ্টরা বলছে, খেলাপি ঋণের প্রায় ২,৩০৬ কোটি টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। নামে বেনামে ৩৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ঋণ নেওয়া হয়। ব্যাংক সংশ্লিষ্টরা বলছে, এসব ঋণ গত সরকারের আমলে দেওয়া হয়েছিল প্রধান কার্যালয়ের নির্দেশনায়। সে সময় ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের কাছে। গত 5 আগস্টের পর থেকে খোঁজ নেই ঋণ গ্রহীতাদের। খেলাপি আদায়ে এখন তাই কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে ব্যাংক। সরাসরি মন্তব্য না করলেও টেলিফোনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্মকর্তারা। কোনো ধরনের সহায়ক জামানত ছাড়া দেয়া এসব ঋণ আদায় আদৌ সম্ভব হবে কিনা সেটি নিয়েও আছে ধোঁয়াশা। এমনভাবে সে অপরাধগুলো করেছে যাতে কেউ কোনো ধরনের সেটাকে চিহ্ন রাখতে না পারে। সমস্ত ক্ষমতায় ছিল তারা, প্রশাসন ছিল তারা, ব্যাংকের সমস্ত কলকাঠামো তাদের হাতে ছিল। সুতরাং ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিলেও সেই তথ্য পাওয়ার কোনো সুযোগ ছিল না। ইভেন বাংলাদেশ ব্যাংক পর্যন্ত তাদেরকে সহায়তা করেছে এই ধরনের টাকা আত্মসাতের জন্য। আমাদের জীবনের প্রয়োজনে আমরা যদি কোথাও লোন চাই, আমাদের সেই লোনটি অনুমোদন হওয়ার জন্য অনেক সময় লাগে, অনেক কাগজপত্র দিতে হয়, অনেক ধর্ণা দিতে হয়, অনেক পিছনে পিছনে ঘুরতে হয়। আর ওনাদের কিন্তু শুধু হুকুম দিলেই হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য আরও বলছে, ২০১৩ সালে লাইসেন্স পাওয়া এই ব্যাংকের বিতরণ করা মোট ঋণ ২৭,৭৬৭ কোটি টাকা, যার প্রায় ৬২% এককভাবে নিয়েছে এস আলম গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক দেশের 2 শেয়ার বাজার। দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক কমেছে ৩৭ পয়েন্টের বেশি, লেনদেন হয়েছে ৮৬৫ কোটি টাকা। শেয়ার দর কমেছে ৫৮ প্রতিষ্ঠানের। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও কমেছে প্রায় ৪৯ পয়েন্টেরও বেশি। রোববার দিনের শুরুতে ইতিবাচক সূচকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম ২০ মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় ২৫ পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসই এক্স সূচক ৩৭.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৩৫৪ পয়েন্টে। সূচকের সাথে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় ৮৬ কোটি ৭৪ লাখ টাকা। হাতবদল হয়েছে ৮৬৫ কোটি ৪ লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২৩২টি এবং অপরিবর্তিত ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সিটি ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম প্রভাতী ইন্স্যুরেন্স, রহিমা ফুড দ্বিতীয়, তৃতীয় প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক ৪৯.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪,৯৬৪ পয়েন্টে।
লেনদেন 10,97,00,000 টাকার শেয়ার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত আছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 122 টাকা 60 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 169 টাকা 75 পয়সায়। কমেছে ইউরোর দরও, বিনিময় হয়েছে 148 টাকা 30 পয়সায়। ভারতীয় রুপির দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত আছে সৌদি রিয়ালের দর, বিনিময় হয়েছে 32 টাকা 84 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 33 টাকা 54 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 404 টাকা 3 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 29 টাকা 21 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।